এর কাজ আপনাদের না, ওইটা হলো ডিজিটাল মার্কেটারদের। ও আচ্ছা, সবাই আমার স্ক্রিন দেখতে পেয়েছেন? জি স্যার। জি। আচ্ছা, দেখেন আজকে আমরা শিখবো হলো ব্লগ পোস্ট, ঠিক আছে, কিভাবে ব্লগ পোস্ট করতে হয়, এবং শিখবো হলো ই কমার্সের ডাটা এন্ট্রিগুলো কিভাবে করতে হয়, আর হলো গিয়ে প্লাগারিজম চেকার। আর এখান থেকে আমরা হলো এইটা হলো যেহেতু আমাদের থিওরিক্যাল ক্লাসের মধ্যে পড়ে, মানে বুঝিয়ে দেওয়ার মতো, তো এইগুলো আমরা পরবর্তীতে আসতেছি, ঠিক আছে। আমরা আগে এইটা শিখবো। তো প্লাগারিজম চেকার জিনিসটা কি, দেখেন এইটা হলো গিয়ে আপনি আপনার ধরেন যে কোনো ওয়েবসাইট, আমি ওই দিন বলছিলাম না যে 5 থেকে 6টা আপনি ওয়েবসাইট ঘাঁটবেন, তো ঘাটার পর ধরেন আপনার কী করলেন, ওইখান থেকে আপনি কিছু কন্টেন্ট নিয়েছেন, তো সেই কন্টেন্টটা নেওয়ার পর সেটা কি কপিরাইট আছে কি কপিরাইট ধরবে না, সেটা তো একটা যাচাই বাছাই করার ব্যাপার আছে, ঠিক আছে। এখন কতটুকু কপিরাইট হইলে আপনি ব্যবহার করতে পারেন, কতটুকু হইলে আপনি ব্যবহার করবেন না, সেই জিনিসটা আপনাকে দেখতে হবে। তো সেটা চেক করার জন্য আপনি কি করতে পারেন, কপিরাইট চেকার লিখে সার্চ করতে পারেন, বা হলো ডুপ্লি চেকার লিখেও সার্চ করতে পারেন, ঠিক আছে। এই ডুপ্লি চেকার, দেখেন এই যে ডুপ্লি চেকার, এইটা চলে আসবে ওয়েবসাইটটা, তো ওয়েবসাইটে আপনি চলে যাবেন। ওয়েবসাইটে চলে যাবো, ধরেন আমরা একটা ব্লগ পোস্ট নিই, যেমন হলো মেসি বায়োগ্রাফি সম্পর্কে, ধরেন এতটুকুই নেই, ঠিক আছে। পেস্ট করে দিলাম। এখন নিচে চলে আসে, দেখেন এখানে আই এম নট রোবট দিতে হবে, তারপর চেক প্লাগারিজম, এখন এটা স্ক্যান হবে, ঠিক আছে। এই দেখেন এইটা হলো গিয়ে কি 25% হলো প্লাগারিজম, আর হলো 75% হলো ইউনিক। তো এইটা যখন মনে করেন সর্বোচ্চ 50% থাকবে, তখন হলো কি আপনারা এইটা ইউজ করতে পারবেন। মানে হলো কি এই যে কন্টেন্টটা আপনি লিখছেন এতটুকু, এটা যখন এসে চেক করবেন, যখন এটা 50%-এর মতো থাকবে, তখন আপনি এটা নিয়ে আপনার ব্লগে পোস্ট করতে পারবেন। আর যদি মনে করেন যে 50%-এর উপরে চলে যায়, যেমন ধরেন 60-70 এরকম যদি হয়, তাহলে সেটা আপনি ব্যবহার করতে পারবেন না, সেটা আপনার ওয়েবসাইটের জন্য অনেকটা ক্ষতিকর হয়ে দাঁড়াবে। বুঝতে পারছেন? পার্সেন্টেজ বেশি হলে এটা আমি ইউজ করতে পারবো আমার ওয়েবসাইটের জন্য। না না না, যখন 50% পর্যন্ত প্লাগারিজম থাকবে, তখন আপনি সেটা ইউজ করতে পারবেন। যদি আচ্ছা। 50-র উপরে চলে যায়, সেক্ষেত্রে আপনি এটা ইউজ করতে পারবেন না। প্লাগারিজমের মানে কথাটার অর্থটা কি? প্লাগারিজম হলো এক ধরনের চুরি করা আর কি। আচ্ছা, জি, হুবহু একটু কপি কাইন্ডলি করে শুরু থেকে একটু বলবেন, একটু কানেকশনের সমস্যা হচ্ছিল, আচ্ছা আচ্ছা, প্লিজ। দেখেন আমি বলি আপনাকে, প্লাগারিজমটা হলো আপনি যখন আপনি আপনার ব্লগের জন্য 4 থেকে 5টা ওয়েবসাইট থেকে রিসার্চ করবেন, রিসার্চ করে কিছু কিছু পয়েন্ট আছে আপনি নেবেন, যেমন ধরেন আমি এই পয়েন্টটা নিছি, ঠিক আছে। এখন এই পয়েন্টটাকে আমাকে 50%ই প্লাগারিজম ধরেন না, এর উপরে প্লাগারিজম ধরে ফেলে, সেই জিনিসটা তো আমাকে যাচাই করতে হবে। আমি তো এইটা এভাবেই নিয়ে আমার ব্লগে পোস্ট করে দিলাম, তারপর যদি কপিরাইট হয়ে যায়, সেক্ষেত্রে কী হবে, আমার ওয়েবসাইটটা এরকম হতে হতে একসময় পুরোই চলে যাবে। তাহলে আমি আমার যে কষ্ট করে ওয়েবসাইটটা করছি, বা আপনার ক্লায়েন্টটা আপনার ওয়েবসাইটটা করছে, সেটা আপনাকে দিছিল ব্লগ পোস্টের জন্য, সেও আপনার উপর রাগ হবে, এবং আপনার নিজস্ব ওয়েবসাইট থাকলেও সেগুলো সব চলে যাবে। তো এটা আমাদের চেক করতে হবে কতটুকু প্লাগারিজম আছে, কতটুকু প্লাগারিজম নেই। তাই নিয়ে যে আমি এতটুকু নিলাম, কপি করলাম, কপি করে আমি কী করলাম, এই যে এখানে পেস্ট করলাম, পেস্ট করার পর এখানে আই এম নট রোবট, তারপর হলো চেক প্লাগারিজম দিলাম। এই প্লাগারিজমটা যখন হলো 50%-এর মতো থাকবে, তখন মনে করেন যে এটা আপনারা ব্যবহার করতে পারেন, কিন্তু 50-র উপরে যদি চলে যায়, সেক্ষেত্রে আপনারা এটা ব্যবহার করতে পারবেন না। বুঝতে পারছেন সবাই? বুঝতে স্যার, পারছি, বোঝা মানে গেছে। আমি আমি যেখান থেকে এই জিনিসটাকে টুকবো কিংবা কপি করব, জি, ইট শুড নট বি মোর দেন 50%, এই তো। হ্যাঁ 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 হ্যাঁ।
স্যার প্লাগের পাশে গ্রামার চেক লেখা আছে, এটার কি কাজ? ওখানে গ্রামার চেক। প্লাগেরিজমের চেক এর ডান পাশে দেখেন গ্রামার চেক লেখা আছে। আচ্ছা আসুন, দাঁড়ান এখানে আসতেছে না তো, পেছনে। আচ্ছা, আমার কি নেটওয়ার্ক ডিস্টার্ব নাকি এগুলোর মতো? ওই নেটে ডিস্টার্ব দিবে সম্ভবত একটু, তাও গভীর রাতে আমাদের প্রবলেম হওয়ার কথা না। সাবমেরিন কেবলে কাজ করবে। আচ্ছা এখন দেখেন, এখন কিন্তু চলে আসছে, ঠিক আছে। তো এটা কি দেখাইতেছে, আমার প্লাগারিজমটা 25%, মানে কি আমি এইটা হলো কি এই যতটুকু আমি কন্টেন্টটা নিছি বা লিখছি এটা আমি ব্যবহার করতে পারবো। এটা যদি 50 হইতো তাহলে আমি সেক্ষেত্রে ব্যবহার করতে পারতাম, কিন্তু যদি 50-র উপরে হয়ে গেল, যেমন ধরেন 55 বা 60 এরকম হইলে আমি সেটা ব্যবহার করতে পারবো না, বুঝতে পারছেন? জি, বুঝতে পারছি। আচ্ছা, মানে প্লাগেরিজম চেক যত কম হবে ততই ভালো, জি জি জি, 50 পার্সেন্টেজ যত যত নিচে, কম তত ভালো। হ্যাঁ 50 যত নিচে থাকবে তত ভালো। জি স্যার, এই আচ্ছা, আমি যেটা বলতেছিলাম স্যার, এই যে দেখেন এই যে লেখা আছে এটা এটা চেক গ্রামার। জি স্যার, চেক গ্রামার, তার ডানে এআই ক্রিয়েট এআই কন্টেন্ট আচ্ছা এমন লেখা দেখেন, আছে, এইগুলোর যে কাজ। আমি বলি চেক গ্রামারটাকে এখানে দেখেন আপনাকে একটু মার্ক করে দিছে কতটুকু, ওই যে ওইখানে বলছে না 25% প্লাগারিজম, কতটুকু প্লাগারিজম আছে সেই জিনিসটা এখানে দেখা দিছে। এইটা হলো চেক প্লাগারিজমের আর কি কাজ, বুঝতে পারছেন? আচ্ছা দেখেন, এখন আমরা যাব হলো ব্লগ পোস্ট, ঠিক আছে, কিভাবে একটা ওয়েবসাইটে ব্লগগুলো পোস্ট করতে হয়। আচ্ছা দেখেন, এটা হলো কি, এই যে দেখেন, এটা দেখেন, এইটা হলো কি আমাদের ব্লগ ওয়েবসাইট, এটা আমাদের স্টুডেন্টদের জন্য বানানো হয়েছে। এইটা আমাদের যত স্টুডেন্ট আছে তারা এখানে পোস্ট করে এবং হলো প্র্যাকটিস করে কিভাবে একটা ওয়েবসাইটের জন্য ব্লগ পোস্ট করতে হয়, বা হলো গিয়ে যারা হলো গিয়ে ই করতেছে, ডিজিটাল মার্কেটিং করতেছে, যাদের এসইও করতে হয় তারা কিভাবে এসইও করে সেটা এখান থেকে করে তারা, ঠিক আছে। তো এখান থেকে আমি হলো একটু দেখেন, আমি এইটার হলো গিয়ে ওয়েবসাইটের যে লিঙ্কটা আছে আর পাসওয়ার্ড আছে, ইউজার নেম আছে, এইগুলো সব আপনাদেরকে দিয়ে দেবো, ঠিক আছে। দেখেন, এখন এইটা হলো গিয়ে আমাদের ওয়েবসাইটের একটা ড্যাশবোর্ড। এখন এখান থেকে আমরা কোথায় যাবো, আমরা যাবো পোস্টে। এই দেখেন পোস্ট আছে, এখানে দিতে পারেন বা অল পোস্টে যেতে পারেন, অথবা আপনি অ্যাড নিউ পোস্টে দিতে পারেন। যেহেতু আমরা পোস্ট করবো সেক্ষেত্রে ডাইরেক্ট অ্যাড নিউতে যেতে পারি, অথবা আমরা ডাইরেক্ট পোস্টেও যেতে পারি। পোস্টে গেলাম, পোস্টে যাওয়ার পর দেখেন এখানে অ্যাড নিউ পোস্ট আছে, এখানে অ্যাড নিউ পোস্টে আমি ক্লিক করলাম। এখন দেখেন এখানে কি দিতে বলছে, আপনার যে ব্লগটা আছে সেই ব্লগের তো একটা টাইটেল আছে, তাই না? তো এখানে সেই টাইটেলটা দিতে হবে আপনাকে। যেমন আমি একটা টাইটেল নিয়ে আসি, যেহেতু মেসেজ সম্পর্কে বলছিলাম, মেসেজটা দেখি আমরা, ঠিক আছে। আচ্ছা ধরেন এইটাই, ঠিক আছে। তো এতটুকু আমরা কি করলাম, আমাদের যে ওয়েবসাইটের টাইটেল আছে সেই টাইটেলটা আমি দিয়ে দিছি। আর হলো কি আমাদের যে ব্লগটা আছে, যেমন ব্লগ বা আর্টিকেল,
যেমন ধরেন এই যে এইখানে লেখা আছে, তো এইগুলো আমাদের কোথায় লিখতে হবে, এইগুলো আমরা লিখবো এই যে এইখানে লিখবো, ঠিক আছে। তো এখানে দেখেন এখানে কিন্তু ওয়ার্ড কাউন্ট আছে, ধরেন আমি এতটুকু নিয়েছি। দেখেন এইটা কি হয়েছে আমার হলো গিয়ে যে কোথায় গেছে, আচ্ছা এখানে নিচে নিয়ে আসছে ওরা, ঠিক আছে। তো এখানে কি হয়েছে আমার হলো এই যে দেখেন কতগুলো ওয়ার্ডের আমার লেখা হয়েছে সেটা কিন্তু এখানে দেওয়া আছে। আপনার ক্লায়েন্ট আপনাকে বলে দিতে পারে যে এত ওয়ার্ডের লিখতে, তো আপনি অত ওয়ার্ডের লিখবেন, আর যদি না বলে দেয় তাহলে আপনি সেটা জিজ্ঞেস করে নেবেন যে কত ওয়ার্ডের লিখতে হবে, ঠিক আছে। বুঝতে পারতেছেন সবাই? কিন্তু এখানে ভাই যেটা হলো যে এখানে এখন 415টা ওয়ার্ড আছে, এই 416টা সাপোজ 416টা, সাপোজ আমার ক্লায়েন্ট বলে দিল 2000, বাট এই ব্লগের মধ্যে কি এমনি কোনো মানে লিমিটেশন আছে যে এর বাইরে আমি যেতে পারবো না? আচ্ছা সেটা আমি দেখাইতেছি, ঠিক আছে। তো এইখান থেকে হলো গিয়ে এই যে এইখান থেকে হেডিং, এই যে হেডিংগুলো এখান থেকে আপনারা চেঞ্জ করে দিতে পারেন, এক এক ধরনের হেডিং আছে। তারপর হলো গিয়ে আপনারা কি করবেন, এই যে এখানে নিচে চলে আসবেন, ঠিক আছে। নিচে চলে আসার পর এখানে দেখবেন এই যে রেড ভেলভেটি নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করবেন। তো এইখানে দেখবেন আপনাদের কি কি করতে হবে না করতে হবে সব এইখানে দেওয়া আছে, ঠিক আছে। দেখেন এখানে আমি ওই যে কন্টেন্টটা লিখছি ট্রান্সলেশন ওয়ার্ড, ঠিক আছে। যেটা আমাদের ঠিক থাকবে সেটা গ্রিন হয়ে যাবে, আর যেটা আমরা এখনো করে নেই সেগুলো রেড থাকবে। আর মনে করেন যেটা কিছুটা হয়েছে কিছুটা হয় নাই সেটা অরেঞ্জ কালারের মধ্যে থাকবে। যেমন এই যে প্যাসিভ ভয়েস থাকার কারণে আমাদের এটা অরেঞ্জ হয়ে গেছে। অরেঞ্জ থাকলে সমস্যা নেই, কিন্তু রেড যাতে না থাকে সেই দিকটা আমাদের দেখতে হবে। এখন দেখেন টু অফ প্যারাগ্রাফ কন্টেন্ট মোর দেন রিকমেন্ড ম্যাক্সিমাম 150 ওয়ার্ডের হইতে হবে। এখানে হলো আমাদের 450 ওয়ার্ড আছে, তাহলে এখানে আমরা আরেকটু বাড়াই দিই। ঠিক আছে, ধরেন আপনি এটা লিখছেন, ওইটা আস্তে আস্তে আমাদের এটা সরে যাবে, ঠিক আছে। তো আসার পরে এখানেও দেখতে পারবেন যে আমাদের রেড ভেলভেট কতটুকু হয়েছে আর না হয়েছে। এখানে যদি রেড থাকে তাহলে বুঝবেন যে এখন কমপ্লিট হয় না, যখন হলো গ্রিন হয়ে যাবে তখন বুঝতে পারবেন যে এটা ঠিক হয়ে যাবে। এখন আমরা কি করবো, এখান থেকে আমাদের যে ট্যাগগুলো আছে সেই ট্যাগটা আমরা এখান থেকে বসাবো। যেমন ধরেন মেসি লিখে দিই, মেসি। তারপর হলো ফুটবল, ঠিক আছে। তো এরকম আপনারা 4 থেকে 5টা ট্যাগ এখানে বসাবেন। তারপর নিচে চলে আসে, এখান থেকে আপনারা দেখতে পারবেন ক্যাটাগরি। এখন এই যে আমি কন্টেন্টটা লিখছি এটা মেসি সম্পর্কে লিখছি, তো মেসি একজন ফুটবলার, সরি মেসির বায়োগ্রাফি সম্পর্কে লিখছি, ঠিক আছে। তো এখানে আপনি কি করবেন, এই যে বায়োগ্রাফিতে ক্লিক করে দিবেন, এটা বায়োগ্রাফিতে অ্যাড হয়ে যাবে। তারপর হলো এখান থেকে এই যে ফিচার ইমেজ, যেমন হলো গিয়ে সামনে দেখাই, এই যে দেখেন যখন আমি হলো গিয়ে আমাদের মেইন ওয়েবসাইটটা আসছি তখন এই যে একটা ইমেজ দেখা যাইতেছে, দেখতে পাচ্ছেন? কথা বলেন। হ্যাঁ দেখতে পাচ্ছি। আচ্ছা, তো এই ইমেজটা আমাদের অ্যাড করতে হবে এই যে এখান থেকে, ফিচার ইমেজ। এখানে ক্লিক করে ধরেন আমরা কি করলাম, দেখি মেসির কোনো ছবি আছে কিনা। আচ্ছা, যেহেতু মেসেজ ছবি নাই তো এখান থেকে আমরা একটা মেসেজ ছবি নিয়ে আসি, ধরেন এই ইমেজটি, ঠিক আছে।
আচ্ছা দেখেন এখানে কিন্তু কি হয়েছে, মেসি যে ছবিটা আছে সেটা আমরা নিয়ে আসছি। এখন হলো গিয়ে এখানে এক্সকিউজ মি জি এক বলেন। মিনিট, আপনি একটু কাইন্ডলি যদি মানে স্টেপ বাই স্টেপ বলেন, মেসির ছবিটা যে আপনি নিয়ে আসলেন এখানে, জি আপনি কিভাবে স্টেপ বাই স্টেপ করছেন এটাও যদি একটু সংক্ষেপে বলেন, হ্যাঁ দ্য এটা পিপল নিউ। হ্যাঁ একটু বলেন প্লিজ, হ্যাঁ সেটা তো আমি আমরা তো বুঝতে পারবো। যে আমি তো হ্যাঁ একটু বলুন। আচ্ছা আমি শুনেন আগে, আমি তো আপনাদের বললাম এই যে ফিচার্স ইমেজ থেকে আপনাদের ইমেজটা নিতে হবে। হ্যাঁ এটা দেখছি। এখান থেকে হ্যাঁ আপলোড ফাইলে যাবেন, আপলোড ফাইল থেকে আপনার মেসের একটা ছবি নিয়ে নিলেন, নেওয়ার পরে হ্যাঁ সিলেক্ট ফাইল থেকে আপনার যে পিকটা আছে সেটা সিলেক্ট করে আপনি ওপেন করবেন। ওপেন করার পর এখানে চলে আসবে, সেটাই যেভাবে আগে থেকে সিলেক্ট হয়ে থাকবে, ঠিক আছে। তো এখান থেকে এখানে ওয়াটার টেক্সট দিতে হবে আপনাকে। ধরেন এখানে ওই যে আমি যে একটা টাইটেল দিয়েছিলাম সেই টাইটেলটা এখানে আপনি বসায় দিবেন, ঠিক আছে। এখন আমি টাইটেলটা তো ভুলে গেছি, আমি মেসেজ দিয়ে দিই। দেখেন এই কি হয়েছে, আমার ফিচার্স ইমেজটা এখানে বসে গেছে। হুম, এখন দেখেন সেইখানে কি বলছে তো, এগুলো নিচে নিয়ে আসছে না? আচ্ছা দেখেন এইগুলোতে আমার সমস্যা আছে, ঠিক আছে। তো এইগুলো আপনি একটু চেঞ্জ করে নিলেন। আচ্ছা, আরও তো সমস্যা আছে। স্যার কাইন্ডলি একটু জানাবেন আপনি কি সমস্যাটা ঠিক করতেছেন, ওটা তো কিন্তু কাজ করতেছেন কিছু বলতেছেন না। এইখানে হলো গিয়ে দেখেন প্যাসিভ ভয়েস যেগুলো আছে এইগুলো আপনাকে ঠিক করতে হবে, ঠিক আছে। তারপর হলো যেগুলো আর কি রেড লাইন হয়ে রয়েছে, এখানে দেখেন চোখ আছে, তো চোখে ক্লিক করলে আপনি দেখতে পারবেন যে আপনার কোন লাইনগুলোয় সমস্যা হইতেছে। তো এখানে একটু সমস্যা করতেছে, আমাকে দেখাইতেছেও না, হয়তো বা কিছু একটা হয়েছে যার কারণে এরকম হইতেছে। তো যেগুলো আপনাকে দেখাবে সেইগুলো আপনি কি করবেন, আপনি সেই লাইনগুলো কেটে দিবেন, সেই লাইনের বদলে অন্য লাইন নিয়ে আসবেন। যেমন দেখেন এই যে সেন্টেন্স লেন্থে এখান থেকে কি হয়েছে, একটু ঝামেলা হয়েছে, এটা আবার দেখাইতেছে। তো এটা কি করলেন, আপনি কেটে দিলেন। স্যার এই প্রবলেমগুলো কেমন টাইপের প্রবলেম? কেমন টাইপের বলতে, আপনি বললেন যে এগুলা কি লাইনগুলো আপনার ঝামেলা হয়েছে, কি ঝামেলা হচ্ছে? গ্রামাটিক্যাল কোনো প্রবলেম, যে মানে সেন্টেন্স রাইটিং ইংলিশ? সেন্টেন্স লেন্থ, ঠিক আছে। এইটা হলো গিয়ে যত ছোট হবে তত ভালো, এটা তো এতটুকু তো বুঝতে পারেন, ঠিক আছে। তো এইটা আপনাকে কি করতে হবে, ছোট করে লিখতে হবে। এমন করতেছে কেন, আচ্ছা আমি একটু এগুলো রিমুভ করে নিই, দাঁড়ান। স্যার এভাবে যদি আমরা একটা টপিক থেকে মাঝখান থেকে কিছু লাইন আমরা ডিলিট করে দেই, হুম, তাহলে তো সেগুলোর ওই টপিকটার একটা লাইনের সাথে একটা কোনো ধারাবাহিকতা থাকবে না। এইগুলো এখন তো আমি মনে করেন আপনাদের দেখানোর জন্য এখান থেকে একটা ওয়েবসাইট থেকে নিছে, আপনারা কি এইভাবে নেবেন? আপনারা তো হলো গিয়ে ওই যে 4 থেকে নিজে লিখবে। 5টা দেখে একটা চয়েস করে একটু একটু করে সাজাবেন। তারপর হলো গিয়ে আপনারা না পারলে চ্যাট জিপিটি হেল্প নেবেন, বুঝতে পারছেন। তো আপনারা তো এইভাবে এখান থেকে আমার মতো করে লিখবেন না। আমি যেহেতু ওয়েবসাইট থেকে নিছি আপনাদের বোঝানোর জন্য আর কি, এখান থেকে আমি এই লাইনগুলো কেটে কেটে দিতেছি। আপনারা যখন করবেন তখন তো এই যে আপনারা কি করবেন, রেড বেলবিটিতে আসবেন, আসার পর এখানে দেখতে পারবেন যে ওনাদের এখানে কি কিতে সমস্যা আছে, সেগুলো আপনারা কি করবেন, আপনাদের মতো করে এখান থেকে এডিট করে দিবেন, বুঝতে পারছেন। না ওই যে আপনার যে পোস্টে গিয়ে যে প্রবলেমগুলো দেখাচ্ছে, আমরা এই প্রবলেমগুলো ফেস করব না, কেমন ভাবে পোস্ট দিলে
এই প্রবলেমগুলো আসবে না, একটু আইডিয়া দেন। এই যে দেখেন যে প্রবলেমগুলো এখানে দেখাইতেছে সেইগুলো আপনি বুঝতে পারবেন। দেখেন প্যাসিভ ভয়েস যেটা আছে, ঠিক আছে, সেটা হলো মিনিমাম 10% থাকতে হবে, সরি ম্যাক্সিমাম, ঠিক আছে, এর উপরে যাওয়া যাবে না। এখন আমার এটা প্যাসিভ ভয়েস কত আছে, 21% আছে। যখন এটা 10%-এ চলে আসবে তখন এটা প্রপারলি ঠিক থাকবে। আর এইটা হলো গিয়ে মিনিমাম সবসময় থাকে, এটা তো একটা ফ্যাক্ট না। তারপরে সেন্টেন্স লেন্থটা সর্বোচ্চ হলো গিয়ে 25 পর্যন্ত রাখবেন। এখন দেখেন আমার কত আছে, 52.6% আছে, বুঝতে পারছেন? জি। সেন্টেন্স লেন্থ বলতে কি বোঝাচ্ছে? একটা সেন্টেন্স কতগুলো ওয়ার্ড থাকবে এরকম? দেখেন দাঁড়াও। এইখানে দেখেন এই যে ওয়ার্ডটা লেখা হয়েছে, এইখানে কিন্তু অনেক বড় করে লেখা হয়েছে, মধ্যে কোনো দাড়ি কমা কিছুই নাই, ঠিক আছে। তো এই জিনিসগুলো বড় করা যাবে না, এই জিনিসগুলো ছোটোর মধ্যে রাখতে হবে। এটা যদি আমরা ভেঙে ভেঙে 3টা 4টা লাইন করতে পারতাম তাহলে প্রবলেম দিত না। জি, এই কারণে আর কি এগুলো আপনাকে একটু চেক দিতে হবে। আর যেহেতু আমি মনে করেন ডাইরেক্টলি আপনাদের দেখানোর জন্য কপি পেস্ট করে নিয়ে আসছি, এই কারণে আমার এই প্রবলেমগুলো দিতেছে। এক্সকিউজ মি, ধরেন কোনো একটা রাইটিং এর কোনো একটা অংশে আপনার হাইলাইটেড হয়েছে এরকম আপনার রেড কালার দিয়ে, এইটা তো ওইটা এইটা হাইলাইট কিসের জন্য, এইটা না কিসের জন্য হয়েছে এটা আমি কিভাবে বুঝবো? আচ্ছা, এটা কি আপনার গ্রামাটিক্যালি নাকি ওয়ার্ড বেশি হয়ে গেছে না সেন্টেন্সটা লম্বা? হাউ ক্যান আই মেক আউট? শুনেন, যখন এমন কোনোভাবে হাইলাইট দেখাবে না, এটা কিভাবে বুঝবেন? যখন হলো এইগুলো রেড হয়ে থাকবে। আর এগুলো রেড হলে কি করবেন, আপনি আইতে ক্লিক করবেন, আইতে ক্লিক করলে দেখতে পারবেন যে কোথায় সমস্যা আছে। আর না স্যার, দাঁড়ান স্যার। দাঁড়ান, সমস্যাটা এখানে বলেই দিছি, কি বলছে জি জি দেখেন, জি। সেন্টেন্স লেন্থ সর্বোচ্চ 25% লাগবে, ওকে, কিন্তু আছে বুঝতে পারছি, ঠিক 50%। আছে, বুঝতে পারছি ওখানে লেখা কমপ্লিটলি থাকে। ইন্ডিকেট করা আছে কোন প্রবলেম কত পার্সেন্ট জি, হয়েছে। সব দেওয়াই আছে। আর আপনারা যে ওয়েবসাইটে কাজ করবেন না করবেন সেগুলোতে এই জিনিসটা ইউএসড এসইও যেটা আছে সেটা দেওয়াই থাকবে, বুঝতে পারছেন? আচ্ছা, প্যাসিভ ভয়েসটা কি ইন্ডিকেট করছে? প্যাসিভ এটা গ্রামারে প্যাসিভ ভয়েস দুই রকমের একটা সেন্টেন্স হয়, এটা আপনি আমরা অ্যাক্টিভ স্কুলে ভয়েস, লেখাপড়া গ্রামার ভয়েস চেঞ্জ এগুলো পড়ছি আর কি। হ্যাঁ ওইটাই জি জি, অ্যাক্টিভ থেকে প্যাসিভ, প্যাসিভ থেকে ইয়েস, ওই And ওই আপনারা কি গ্রামার স্যারকে বলতে দিবেন? আচ্ছা, এখনো কেন দেখা দিচ্ছে? আচ্ছা স্যার, এটা তো শুনছি। আচ্ছা দেখেন আমি বলি এখন, তো এগুলো আপনারা যখন লিখবেন এইগুলো আপনারা একটু দেখে নেন। আপনারা তো বুঝতে পারছেন এই সম্পর্কে, তাই না? এই প্রবলেমটা সম্পর্কে তো বুঝতে পারছেন, এটা কিভাবে আপনারা জি ঠিক জি জি, করবেন। এই প্রবলেমগুলো সলভ করতে হবে, যে বোঝা গেছে। সবাই কি আমি বুঝতে বুঝতে পারছেন? পারছি। হ্যাঁ স্যার, বুঝতে পারছি। সবাই কথা বলেন। জি না, এখন ভাই যেটা বলেন যে সাব হেডিং ডিস্ট্রিবিউশন যেটা আছে, হ্যাঁ, আপনি বললেন এটা সাব হেডিং ডিস্ট্রিবিউশন যেটা, সেটা সবসময়টা থাকেই, ওটা কোনো বড় ফ্যাক্টর না। সাব হেডিংটা জি সাবহেডিং, ওটা অনেক, এটা বড় কোনো ফ্যাক্টর না। না এইটা ফ্যাক্ট না, এটা কোনো ফ্যাক্ট না, ঠিক আছে। কিন্তু বাকিগুলো তাহলে যেমন স্যার ওইটা খুব একটা ইম্পর্টেন্ট না। জি এখন আপনাকে দেখতে হবে আপনার কন্টেন্টটা, প্যাসিভ ভয়েসটা ঠিক রাখতে হবে, সেন্টেন্স লেন্থটা ঠিক রাখতে হবে, তারপর হলো এই যে দেখেন প্যারাগ্রাফ লেন্থ যেটা আছে সেটা ঠিক রাখতে হবে, এইগুলো আপনার মেন ঠিক রাখতে হবে, ঠিক আছে। ওইগুলো আর কোনো fact এগুলো না। কি না রাখলে কোনো সমস্যা হবে? না রাখলে মনে করেন এই যে আপনার এটা রেড ভেলভেটি রেড হয়ে থাকবে, আর রেড ভেলভেটি রেড হলে মনে করেন আপনার কন্টেন্টটা তেমন একটা রিচ করবে না। এখানে যখন আমি মেসি লিখে সার্চ করছিলাম, দেখেন কি করছে, এই যে উইকিপিডিয়া যেটা আছে সেটা কিন্তু সবার ফার্স্টে চলে আসছে। তো এটা কিন্তু এই যে কন্টেন্ট লেখার মধ্যে একটা ডিপেন্ড করে, তো এগুলো তখন চলে আসবে না আপনি যখন লিখবেন ওইভাবে। আমাদের মূলত প্রধানত কোন দিকগুলোতে খেয়াল রাখতে হবে সর্বপ্রথমে, এইটা একটু ইন্ডিকেট করে বলেন, আচ্ছা। তাহলে আমরা বুঝতে পারবো। যখন আপনার কন্টেন্টগুলো লিখবেন তখন দেখবেন যে রেড কি গুলো হয়ে রয়েছে, ঠিক আছে। তো যেগুলো রেড হয়ে রয়েছে সেইগুলো আপনাদের ঠিক করতে হবে। আর কিভাবে কি ঠিক করবেন সেটা এখানে দিয়ে থাকবে। আর হলো এই যে আই দেওয়া আছে, আইতে ক্লিক করলে আপনারা দেখতে পারবেন, বুঝতে পারছেন। যেমন ধরেন এই যে সেন্টেন্স লেন্থ, ওই যে আমি বলে দিলাম, মানে এই যে 20টা ওয়ার্ডের লিখতে হবে, এর উপরে লেখা যাবে না। ম্যাক্সিমাম হলো গিয়ে এটা 25% সেন্টেন্স লেন্থ রাখেন, সমস্যা নেই, কিন্তু 46 এখনো আছে, যার কারণে এটা সেন্টেন্স লেন্থটা রেড হয়ে রয়েছে। এটা যখন অরেঞ্জ বা রেডে গ্রিনে চলে আসবে তখন এটা পারফেক্ট, এর উপরে সমস্যা নেই,
ঠিক আছে, প্যাসিভ ভয়েস সেম। তো এইগুলো আপনাকে একটু মানে যখন আপনি কন্টেন্ট লিখবেন তখন আপনাকে মেনটেন করে লিখতে হবে। ওই দিন আমি কিন্তু বলে দিছিলাম এটা ক্লাস নেওয়ার সময় আপনাদের, বুঝতে পারছেন? ঠিক আছে, কিন্তু একটা সেন্টেন্স তো আপনার একটি ভয়েসও হতে পারে ওর প্যাসিভ ভয়েসও হতে পারে। হ্যাঁ তো এটা এটা এটাতে আপনার কেউ অ্যাক্টিভলি লিখতে পারে, প্যাসিভলি লিখতে পারে, আপ টু হিজ লিবার্টি, কিন্তু এটা কেন রেড দেখাবে? দেখেন এটা এখানে তো বলে দিছে সর্বোচ্চ 10%, এর উপরে যেতে পারবে না প্যাসিভ ভয়েসটা। এইখানে কিছু সমস্যা আছে ওনাদের, এই গুগল আছে, গুগলের একটা রুলস আছে যে মানে কি ইটস এ রিকোয়ারমেন্ট অফ দেয়ার, মানে যারা করেছে ওদের রিকোয়ারমেন্ট, তাই জি তো? জি 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 এটা জি জি এটা জি গুগলের মসিফা, একটা রুলস, এই ঠিক আছে, ডিপার্টমেন্ট। এটা গুগলের একটা বুঝতে রুলস, এর উপরে আপনি দিতে পারবেন না। না আমি কথাগুলো ডাইরেক্ট বলবো, পরোক্ষভাবে বলবো না, এমন ভাবে বলছে মনে জি হয় জি ওরা, যে যাতে বুঝতে যাতে সমস্যা না হয় কারো, সরাসরি সুন্দরভাবে এই বুঝতে পারে। পার্সেন্টেজটা স্যার কেমনে বুঝবে যে কোনটা কত পার্সেন্টেজ হইতেছে, কেমনে হবে? ও তো ইন্ডিকেট করে দিচ্ছে যে এই যে এইখানে অরেঞ্জ গ্রিন, ঠিক আছে, রেড, এইটা যখন আপনি দেখবেন যে অরেঞ্জে না না, গেছে। বুঝছি ঠিক আছে, কথাটা বুঝছি। আপনার যে একটা সেন্টেন্সে আমার যেটা আমি 10% আমি উপরে গেছে, সেটা কেমনে বুঝবো? এই যে এইখানে দেওয়া আছে দেখেন, আমার এটা হলো 10% লাগবে, এটা 26.7 আছে, ঠিক আছে। সেই পার্সেন্টেজটা কমানোর জন্য কি করতে হবে? যেই সেন্টেন্সগুলো কারেক্ট সমস্যা করবেন আছে আপনি। সেগুলো আপনি ডিলিট করে দিবেন, সেটার বদলে অন্য কোনো সেন্টেন্স লিখবেন আপনি। স্যার এমন না, Activate ডিলেট না জায়গায় করলে আমি press ওটাকে করবেন। রিসাইজ করলাম, আমি পুনরায় আবার লেখার চেষ্টা করলাম, ওটাকে ভেঙে ভেঙে জি, জি, জি। কারেকশন করলাম, হ্যাঁ, মাঝে সেটাই। ফুলস্টপ দিলাম, সেমিকলন দিলাম, জি, বা ওটা ভেঙে দুটা সিনটেক্স করে দিলাম। হ্যাঁ সেটাই তো করবেন আপনারা, এটা তো সেই আপনাদের ক্ষেত্রে আমাদের গ্রামারের দিক থেকে সেন্টেন্স কনস্ট্রাকশন এগুলো ভালো জানতে হবে। জি জি, ঠিক আছে। তারপর ভাই, আমি তাহলে একটু এটা বলি। তো সবাই বুঝছে। জি বলেন। মানে যেটা হলো যে আপনি এখানে যে এটা তো আসলে আপনি কপি পেস্ট করে এখানে পোস্ট করছেন, হ্যাঁ? জি জি আর সেটা হলো যে দেখা গেছে এখানে আপনার 4টা প্রবলেম দেখাচ্ছে এবং 2টা গুড রেজাল্ট দেখাচ্ছে, জি জি হ্যাঁ হ্যাঁ আমার ধারণা। মানে জি। এটার ব্যাপারটা হলো এখানে আমি যখন একটা কন্টেন্ট লিখবো বা একটা ব্লগ লিখবো, সেক্ষেত্রে আমার বিভিন্ন ধরনের প্রবলেমগুলা বা গুড রেজাল্ট অনেক, খালি এখানে তো টোটাল 6টা দেখাচ্ছে, এর বেশিও আসতে পারে। না না, এর বেশি আসবে না, এই কয়টাই রিকোয়ারমেন্ট। টোটাল 6টা আসবে, জি, জি, 2টা জি। 3টা 7টা, টোটাল জি। 7টাই আসবে। Requirement। 7টার মধ্যে এখন কতগুলা আচ্ছা, এটা রিকোয়ারমেন্ট হলো 7টা। জি, আচ্ছা, জি। 7টার মধ্যে এখন প্রবলেম যেটা আছে সেটা এখন আমি সেন্টেন্সটাকে মানে প্যাসিভে করি বা অ্যাক্টিভ। এবং প্যাসিভ তো আমাকে লিমিটেশন দিয়ে দিছে 10%। তারপরে সেন্টেন্স লেন্থটা আপনার 25%-এর বেশি হবে না। মানে এগুলা যখনই আমি মেনটেন করবো দেন তখন টোটাল একটা রিডেবল একটা আসবে আর কি। মানে আমার ওই তখন হলো গিয়ে রিডেবল আসবে, আমি বলি, রিডেবিলিটি আর কি। রেড হ্যাঁ, ভেলভেটের readability ফেসটা দেখেন এখন রেড হয়ে গেছে না, এইটা তখন কি হবে, পুরোটা গ্রিন গ্রিন হয়ে হয়ে যাবে, যাবে। গ্রিন হয়ে যাবে। হ্যাঁ, আচ্ছা। তখন বুঝতে পারবেন যে আপনার যে কন্টেন্ট আছে সেটা অনেক তাহলে সুন্দরভাবে এটা পোস্ট হয়েছে। করা যায়, ওটা তখন জি। পোস্ট করা যায় বা তখন আমাকে ক্লায়েন্টকে এটা প্রেজেন্ট করা যায়। হ্যাঁ 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 হ্যাঁ, ঠিক আছে। তো এটা যখন গ্রিন হয়ে যাবে তখন আপনারা কি করবেন দেখেন, এটা আপনারা একটু ক্লিক করে নিন, যেহেতু আমি কপি পেস্ট করছি এটা সমস্যা হইতেছে। তারপর কি করবেন আপনারা, এই যে দেখেন এখান থেকে পাবলিশে ক্লিক করবেন। পাবলিশে ক্লিক করার পর আপনার এই পোস্টটা কি হবে, পাবলিক হয়ে যাবে। এখান থেকে আমি কি করি, একটু রিফ্রেশ করি বা sorry, কোথায় গেল? এই যে ভিউ পোস্ট, এখন দেখেন এই যে আমি পোস্ট করছিলাম সেই পোস্টটা কিন্তু এখানে দেখা গেছে, দেখছেন? বা আপনার যে ক্যাটাগরিটা আছে সেই ক্যাটাগরিতে আপনি গিয়ে আপনার এই পোস্টটা আপনি দেখতে পারবেন। দেখেন এইমাত্র পোস্ট হয়েছে আমার, এটা এখানে শো করতেছে। আচ্ছা স্যার, একটা প্রশ্ন ছিল। জি বলেন। আচ্ছা, এই ওয়েবসাইটে কেন লেখালেখি করতেছে? ধরুন আমাকে অন্য কোনো ওয়েবসাইটে পোস্ট করতে হবে, তখন কি করবে? এখানে লেখা তারপর এখানে কি পোস্ট করব? কোথায় লেখা কোথায় পোস্ট করবেন? আচ্ছা, এইখানে মানে আপনার যে এই অ্যাস্টার যে ওয়েবসাইটটা, এইখানে তো লিখতেছে বা এইখানে পোস্ট করতেছে, বাট হচ্ছে আমাকে যদি অন্য কোথাও পোস্ট করতে বলে তখন কি করবে? গুড কোশ্চেন। এইটা Good হলো, question. আচ্ছা আমি বলি, দেখেন ওয়ার্ডপ্রেস যে ওয়েবসাইটটা আছে আপনার হলো গিয়ে 70% ক্লায়েন্টরা বা গুগলের 70% ওয়েবসাইট হলো ওয়ার্ডপ্রেসের ওয়েবসাইট, আর আমাদের এটা হলো ওয়ার্ডপ্রেসের। এইখানে যেভাবে যা সেটিংস আছে সব সেম থাকবে। আপনারা জাস্ট ক্লায়েন্ট আপনাকে ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে দেবে, আপনি সেটা যাবেন, যাওয়ার পর এখান থেকে আপনি আপনার কন্টেন্টটা লিখবেন। বাইরে অন্য কোথাও গিয়ে আপনাকে কন্টেন্ট লিখতে হবে না। মানে ওইখানের ফাংশনটা আর এইখানের ফাংশনটা সেম? জি, ওয়ার্ডপ্রেসে সবই সেম, এখানে যা আছে সব সেম থাকবে। আচ্ছা, ধন্যবাদ। ওকে। ও লাস্ট স্যার, আচ্ছা লেখালেখি কি গুগল ডক্সে করা যাবে না, হ্যাঁ হ্যাঁ, নাকি আপনি এখানে করলে বেটার হয়?
আপনি যেখান থেকে ইচ্ছা সেখান থেকে করতে পারেন, কিন্তু এখান থেকে করলে বেটার হবে। এখন আপনাকে কোনটা হেডিং দিতে হবে না দিতে হবে সেইগুলো মনে করেন আপনি এখান থেকে সব কিছু রেডি করে নিতে পারবেন। তাহলে এটা সিলেক্ট করলেন, এখান থেকে যেহেতু প্যারাগ্রাফ আছে হেডিং 1 দিয়ে দিলাম আমি, দেখেন এটা হেডিং 1 হয়ে গেছে, বা এখান থেকে হেডিং 3-তে রেখে দিলাম, ঠিক আছে। তো এখান থেকে আপনি সাথে সাথে এডিটটা করে নিতে পারতেছেন, যেটা আপনি ওইখানে পারবেন না। ওইখান থেকে লিখে এনে তারপর আপনি মনে করেন এখানে এডিট করতে হবে। আবার মনে করেন এখানে এই যে লেন্থে এইগুলোতে যেমন আমার একটু সমস্যা দিল না এই যে ডেট বিটতে, তো এরকম মনে করেন আপনার সমস্যা দিতে পারবে। তো লেখার সাথে সাথে আপনিও কিন্তু এগুলো চেক করে নিতে পারবেন, সেই ক্ষেত্রে এইখানে লেখাটাই বেটার। জি স্যার, বুঝতে পারছি, ধন্যবাদ। ওকে, তো ব্লগ পোস্টটা কি বুঝতে পারছেন সবাই? আমি মানে ওই মহসিন ভাই যে কোশ্চেনটা বললো যে গুড কোশ্চেন, আমার মনে হয় যে এটা অনেকেই ক্লিয়ার হয়নি। আপনি তো এই পেজটা যেটা ব্লক করলেন সেটা হলো আপনার অ্যাস্টার আপনাদের যেই অফিসিয়ালি আছে সেখানে আমরা আপনার পোস্টটা কাজ করে আমাদেরকে দেখালেন। জি হ্যাঁ, মানে উনি বা যেটা আরেকজন যিনি কোশ্চেনটা করলেন সেটা হলো অ্যাস্ট্রা বাদে যদি আমরা অন্য কোনো ইয়াতে করি, এটা কি মানে ওয়ার্ডপ্রেসে যাই করতে হবে আপনাকে বা ইয়া মানে দেখেন দেখেন এই যে ওনাদের ওয়েবসাইট, আরেকবার একটু বলেন। আচ্ছা এই যে দেখেন ওনাদের যে উইকিপিডিয়া ওয়েবসাইটটা না, জি এটা কিন্তু ওয়ার্ডপ্রেস দিয়ে তৈরি করা উইকিপিডিয়া, এটা কিন্তু অন্য কোনো ওয়েবসাইট দিয়ে করা না, ঠিক আছে। এই উইকিপিডিয়ার মাধ্যমে কিন্তু হাজার হাজার ওয়েবসাইট রেডি হয়। এখানে যে কয়টা আপনি ওয়েবসাইট পাবেন ম্যাক্সিমাম দেখবেন হলো উইকিপিডিয়া দিয়ে করা থাকে। এর বাদে মনে করেন আরও 2/3টা যেগুলো একটু মানসম্মত ওয়েবসাইট রেডি করে সেইগুলো দিয়ে মনে করেন ওয়েবসাইট রেডি করা হয়েছে। তো এই যে আপনার যে ক্লায়েন্ট থাকবে, আপনি যখন আপওয়ার্ক বা ফাইবার থেকে মনে করেন যে কাজ করবেন, তখন দেখবেন যে আপনার ক্লায়েন্ট কী করছে, আপনাকে এই যে ওয়ার্ডপ্রেসের ইউজার নেম আর পাসওয়ার্ড দিছে। তো সেইখান থেকে আপনাকে এইখানে আসতে হবে, আমি যেভাবে পোস্ট করছি এইভাবে, জাস্ট ওনার নাম ভিন্ন থাকবে। যেমন এখানে অ্যাস্ট্রা আছে, সেইখানে থাকবে উইকিপিডিয়া, বা এই যে এরকম নাম থাকবে, ঠিক আছে। এক এক ওয়েবসাইটের এক এক নাম, কিন্তু ওয়েবসাইটটা বানানোর জন্য কি দরকার হয়, এই যে ওয়ার্ডপ্রেসের দরকার হয়। বা যখন আপনারা মনে করেন যারা যারা ব্লগ পোস্ট নামে একটা ওয়েবসাইট আছে জানেন, ব্লগ ওয়েবসাইট, হ্যাঁ, ব্লগার। হ্যাঁ ব্লগার, ঠিক আছে। তো যখন আপনার ব্লগারে যাবেন দেখতে পারবেন এইখানে যা সিস্টেম আছে ওইখানেও সেম সিস্টেম আছে, ঠিক আছে। তো এইগুলোতে রাইটিং বা এই যে ইউএসটিএসইও, রেডবিলিটি, এইগুলোতে কোনো চেঞ্জ হয় না, জাস্ট হলো কি কিছু ফাংশন চেঞ্জ হয়। যেমন হলো এইখানে আমার প্যারাগ্রাফটা আছে সেটা অন্য সিস্টেমে অন্য ডিজাইনে দেওয়া আছে, কিন্তু সব কিছুই সেম, বুঝতে পারছেন? হ্যাঁ, আমি স্যার কিছুদিন আগে ব্লগারটা ইউজ করছিলাম, তো জি আমার কাছে কারেন্টটা ইজি মনে হচ্ছে এটার থেকে আর কি। জি, বুঝতে পারছেন এখন? জি। আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন আছে? বলেন। না স্যার, ঠিক আছে। আচ্ছা, দেখেন এখন আমরা কি করব, ই কমার্স ডাটা এন্ট্রি করব, ঠিক আছে। ই কমার্স ডাটা এন্ট্রি করার জন্য আমাদের ই কমার্স ওয়েবসাইটে যেতে হবে। সরি স্যার, লাস্ট একটা প্রশ্ন ছিল। জি বলেন। আপনি কোন ওয়েবসাইটে গেছিলেন, মানে ওই যে তখন যে কাজটা করছিলেন কোন ওয়েবসাইটে, মানে ভুলে গেছি। ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট। ও আচ্ছা, ধন্যবাদ স্যার। ক্লাস 15 মিনিটের ভিতরে শেষ হয়ে যাবে। মিনিট আছে। আচ্ছা, শেষ হওয়ার আগে আমাকে বলে দিন, আমি আরেকটা নতুন লিংক দিয়ে দিব। 15 মিনিট বাকি আছে স্যার। আচ্ছা, দেখেন এটা হলো আমরা কি, খুব কম, মাত্র 3300। জি জি এরকমই হওয়ার কথা, শেষ সময় তো। আচ্ছা দেখেন, এটা হলো কি আপনাদের ই কমার্স ওয়েবসাইট, ঠিক আছে। এখান থেকে আপনাকে কি করতে হবে, আপনার যে প্রোডাক্ট আছে সেই প্রোডাক্টের ডাটাগুলো এন্ট্রি করে পোস্ট দিতে হবে। এখন আপনার ক্লায়েন্ট আপনাকে পাসওয়ার্ড সব কিছু দিয়ে দেবে, আপনি জাস্ট লগ ইন করে এখানে আপনি পোস্ট করবেন, সেমভাবে পোস্ট করবেন। এই যে পোস্ট করার জন্য পোস্টে যাবেন, অ্যাড নিউ পোস্ট বা অল পোস্টে গেলেন। এখানে আপনি আসলেন গুগলের সার্চ দিয়ে, রাইট? না না, এইগুলো লিংক থাকবে আর ইউজার নেম পাসওয়ার্ড থাকবে, সেগুলো আমি আপনাদের দিয়ে দেবো, সমস্যা নেই, ঠিক আছে। সেইগুলোর মাধ্যমে আপনারা এখানে স্যার, আসবেন। লিঙ্কগুলা কি ডিভাইডেড থাকে, মানে আপনার যে একটা লিঙ্ক আছে আবার যে আমার ক্লায়েন্টের অন্য লিঙ্ক থাকতে পারে, এরকম হতে পারে? না না না, এমন হবে না, একটাই লিংক।
শুধু এই ওয়েবসাইটটাই, এখান থেকে সব পোস্ট হবে, জি জি, এইখান থেকে সব পোস্ট মানে হবে। কমার্শিয়াল আর কি? জি জি, ঠিক আছে। তো Thank you. পোস্টে আসার পর কি করবেন, অ্যাড নিউ পোস্টে ক্লিক করবেন। অ্যাড নিউ পোস্টে আসার পর এখানে আপনাকে কি করতে হবে, টাইটেলটা দিতে হবে। ধরেন আমি কি করলাম, একটা ওয়াচ কালেকশনে গেলাম, ধরেন এটাই, ঠিক আছে। এখন দেখেন এইটা হলো গিয়ে কিন্তু আমার এই যে ওয়াচটা আছে সেটার মডেলটা, এটা আমি কপি করে নিলাম। কপি করার পর এই যে টাইটেল আছে, এই টাইটেলে আমি কি করবো, পেস্ট করে দিলাম। এটা হলো কি আমার যে ঘড়িটা আছে সেটার কি হয়েছে, টাইটেলটা হয়ে গেছে। তো সবাই যখন আসবে তখন কিন্তু এই টাইটেলে ফোকাস দিতে হবে। তারপর এখানে দেখেন অ্যাড মিডিয়া আছে, এখানে আপনি কি করতে হবে, নিচে আসলে দেখতে পারবেন এখানে কিছু দেওয়া আছে ঘড়ির ডিটেলসে। তো এই ডিটেলসটা আপনাকে এই যে এইখানে লিখতে হবে, লিখতে পারছেন? লেখা মানে কি ওখানে পড়ে পড়ে আমাকে, নাকি কপি পেস্ট জাতীয় কিছু? আপনার যে ক্লায়েন্ট থাকবে সে তো আপনাকে সব কিছু দিয়ে দেবে, আপনি জাস্ট এখানে এসে সেই ডিটেলসটা লিখে দিবেন, ঠিক আছে। এখানে আমি কি করলাম, সেই ডিটেলসটা লিখে দিছি। এখন এখান থেকে আপনার সব কিছু রেডি হয়ে যাওয়ার পর এখানে চলে আসবেন। এখন এখান থেকে আপনাকে ক্যাটাগরিটা দিতে হবে, কি ক্যাটাগরির আপনি হলো গিয়ে শপে বিক্রি করতে যেতেছেন। আচ্ছা, এখানে আমাদের ওয়াচ নেই, আমি ওয়াচটা, আচ্ছা আচ্ছা আছে ওয়াচ, ঠিক আছে। এই যে ওয়াচে আমি ক্লিক করে দিলাম। ওয়াচে ক্লিক করার পর এখান থেকে আপনারা নিচে চলে আসবেন, এখানে আপনারা ঠিক সেমভাবে ট্যাগ দিয়ে দেবেন, যেমন ওয়াচ, তারপর কি দেওয়া যায়, হ্যান্ড ওয়াচ, ঠিক আছে। এরকম আপনারা 4 থেকে 5টা ট্যাগ দিয়ে দেবেন। তারপর নিচে চলে আসার পর ওই যে ফিচার্স ইমেজটা আছে না সেটা, ঠিক আছে। যেমন ওইখানে এই যে এইখানে এভাবে শো করতেছে, এইটাও ঠিক সেভাবে শো করবে। এই যে দেখেন ওয়াচের ছবি আছে, আমি এই ছবিটা নিয়ে নিই। স্যার, জি বলেন। আচ্ছা আমার ক্লায়েন্টকে আমাকে প্রোডাক্ট ডিটেলস সবকিছু কি তারাই দিয়ে দেবে, নাকি আমাকে জাস্ট কালেক্ট করে তারপর পোস্ট করতে হবে সবকিছু আমার মতো করে সাজিয়ে? এখন আপনার ক্লায়েন্ট কেই ঘড়ি পোস্ট করতেছে সেইটার সম্পর্কে কি আপনি জানেন? ধরেন জানতে পারি, নাও জানতে পারি। উনি না, উনি তো ওনার যে মডেল আছে উনি হয়তো বা বানায়া বুনায়া এখানে পোস্ট করবে, ঠিক আছে। অথবা ধরেন অনলাইন থেকে এনে এখানে পোস্ট করবে। অনলাইন থেকে যেটা আনবে সেটা আপনাকে বলবে যে মডেল নাম্বারে এত, এটা ওইটা, আপনি একটু রিসার্চ করে এখানে সব ডিটেলস লিখে দেন। আর যখন ধরেন উনি নিজেই বানাবে তখন তো উনি সব কিছু দিয়ে দেবে, আপনি জাস্ট এখানে এসে সেগুলো বসিয়ে দেবেন। আচ্ছা স্যার। জি, ঠিক আছে। দেখেন এখানে আমার কিন্তু এই যে ইমেজটা বসানো হয়ে গেছে। এখন আমি কি করবো, এখান থেকে পাবলিশে ক্লিক করে দিলাম। দেখেন আমার এটা কি হয়েছে, পাবলিশ হয়ে গেছে। এখন এটা আমি কি করবো, ভিউ করব। দেখেন আমি এই যে এইমাত্র ঘড়িটা পোস্ট করছি সেইটা এখানে চলে আসছে। এখন দেখেন এইখানে এটা কি হয়েছে, এটার নামটা চলে আসছে, আর এটা মডেলটা এখানে চলে আসছে, ঠিক আছে। আচ্ছা, আচ্ছা এখানে একটু সমস্যা হয়েছে, ঠিক আছে। এইটা আপনার এই ব্লগ পোস্টটা আমি, সরি ই কমার্স পোস্টটা আমি আপনাদের নেক্সট ক্লাসে ফুল ঠিকভাবে দেখাবো। এখানে অনেক অপশন নাই হয়ে গেছে। বাজেট কোথায়? তার প্রোডাক্টের প্রাইস দেওয়া থাকবে না? জি জি জি, সেটাই বললাম আমি, এইখানে ওইগুলো নাই হয়ে গেছে। ও আচ্ছা। আচ্ছা এই করছে, আমি ব্লগ ই কমার্স ওয়েবসাইটের এটা আমি আপনাদেরকে নেক্সট ক্লাসে দেখাবো, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। দেখা যাচ্ছে।
আলহামদুলিল্লাহ। আপনাকে কিন্তু আমার ব্যক্তিগতভাবে অনেক বেশ ভালো লাগছে। আচ্ছা দেখেন, মার্কেট ডিমান্ড স্কিল, ঠিক আছে, মার্কেটে কোন স্কিলটা বেশি ডিমান্ড হয় এর মধ্যে হলো 5টা স্কিল আছে যে স্কিলটা বেশি সবচেয়ে বেশি চাহিদা থাকে মার্কেটে। একটা হলো কি লিড জেনারেশন, যেটা হলো আমরা ম্যানুয়ালভাবে শিখে আসছি সেই কাজটা। একটা হলো ডাটা কালেকশন, ডাটা স্ক্র্যাপিং, ব্লগ পোস্টিং, আর হলো প্রোডাক্ট এন্ট্রি বা বলতে পারেন যে ই কমার্স ডাটা এন্ট্রি যেটা সেইটা। এই 5টা ডিমান্ড হলো গিয়ে মার্কেট প্লেসে সবচাইতে বেশি চাহিদা, বুঝতে পারছেন? স্যার আরেকবার একটু বল কোন পাঁচটা? আচ্ছা, এই 5টার মধ্যে একটা হলো কি ডাটা কালেকশন, ডাটা স্ক্র্যাপিং, আর একটা হলো ব্লগ পোস্টিং, প্রোডাক্ট এন্ট্রি, আর একটা হলো লিড জেনারেশন। এই 5টা হলো মার্কেট ডিমান্ড অনেক বেশি, আর এই 5টা স্কিলই মার্কেট প্লেসে সবচাইতে বেশি মানে ব্যবহার করে থাকে হলো বায়াররা আপনাদের সেলাররা আপনাদের বাই করার জন্য। স্যার ডাটা মাইনিং কি? ডাটা মাইনিং হলো গিয়ে একবারে অনেকগুলো ডাটা খুঁজে বের করা। আমরা যেসব কাজ শিখছি তার দ্বারা কি আমরা ডাটা মাইনিং করতে পারবো? জি জি, আমি ডাটা মাইনিং দেখাইছি না, অ্যাপোলো এআই দিয়ে আপনি কি করছেন? এটা ডাটা মাইনিং ছিল? আপনি কি একবার অনেকগুলো তথ্য বের করছেন না, নাকি হ্যাঁ। একটা করে বের করছেন? না একবার অনেকগুলো। তাই সেটা তো ডাটা মাইনিং এ। আপনি সমর্থন দেওয়াতে ভালো লাগলো। আমরা আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার ওই অ্যাপোলো এআইও নিয়ে একটু গ্রুপ প্রশ্ন ছিল। মেসেজ আচ্ছা, করতে হয়, ওইগুলো আমার পরে, সঙ্গে ওইগুলো কথা পরে। বললে জিনিসগুলো ক্লিয়ার হয়। আচ্ছা, মেসেজ কথা- বোঝা যায় না। আর একটা মেসেজ করলাম তো সঙ্গে সঙ্গে একটা 50 জন মেসেজ, আমার মেসেজটা 50 জন উপর পিছিয়ে পড়ে যায়, তখন খুঁজে পাওয়া যায় না অনেক সময়। এটা বিরক্ত। আচ্ছা, লিড জেনারেশন সম্পর্কে সবার সব মনে আছে তো? বলেন। স্যার সত্য বলতে কিছুটা মনে আছে, একবারে যে ভুলাইছে এমন না, আচ্ছা বাট বলেন। হ্যাঁ দেখো, আমরা যখন থাকবো আমরা আলাদা একটা গ্রুপ করলাম। হ্যাঁ অবশ্যই খুব ভালো লাগলো এটা। আচ্ছা নূর আলম ভাই, আপনার মনে হয় কোনো সমস্যা হয়েছে? আমার সাথে মনে হয় কথা হচ্ছে একজনের, তিনি আমাকে কথা বলতেছেন, আমি তার সাথে কথা বলতেছি, কথা হচ্ছে। আপনি কার সাথে কথা বলতেছেন? আমি লিড দেখে জয়েন করবো একবার স্যার? জি জি বানান জি স্যার। জি, লিভ নিয়ে আবার জয়েন করেন। জি স্যার, ধন্যবাদ। আচ্ছা বলেন, লিড জেনারেশনটা বলেন, দেখি কতটুকু মনে আছে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার লিড জেনারেশনটা হচ্ছে কি আমরা দুইভাবে ইয়ে করতে পারি, মানে তথ্য কালেক্ট করা বা একজন মানুষের বা একটি কোম্পানির যে ইয়েগুলা দেখা গেছে লিড জেনারেশন। একটা হচ্ছে আপনার পেইড, আরেকটা হচ্ছে যেটা আমরা ম্যানুয়াল। ইয়ে করি, ম্যানুয়াল করি, জি ম্যানুয়ালি। ফেসবুকের মাধ্যমে আমরা ফেসবুকে টাকা দিয়ে যে বিভিন্ন গ্রাহক বা যারাদের যে ডাটাগুলো কালেক্ট করতে পারবো, হ্যাঁ, সেটা হ্যাঁ। হলো লিড জেনারেশন পেইড Lead, ভাবে। paid ভাবে। আরেকটা হলো ম্যানুয়াল ভাবে, যেটা আমরা নিজেরা যেটা আমরা তথ্যগুলো বের করে হ্যাঁ নেব। খুঁজে বের করে নিব। জি, আপনারা যদি এইগুলো মনে রাখতে না পারেন তাহলে আপনারা কিভাবে আপনার ক্লায়েন্ট হ্যান্ডেল করবেন বলেন? আচ্ছা দেখেন, ক্লায়েন্ট ইন্টারভিউ, ঠিক আছে? স্যার যে টপিকস গুলো খুব ইম্পর্টেন্ট সেগুলো সম্ভবত ওই যে পাশে লেখা থাকতে মানে বুঝতে ভালো হতো, ভালো হতো বুঝছেন? কোনগুলো? এই যে আপনি বললেন মোর ডিমান্ডেবল টপিকস যেগুলি, এই যে মার্কেট প্লেস যেগুলো বেশি চাহিদা, এই যে মার্কেট ডিমান্ড স্কিল, এর পাশে যদি হ্যাঁ। ব্র্যাকেটে ভিতরে লিখে দিতেন তাহলে খুব ভালো হতো, সবাই আমরা দেখতে পারতাম যে। আচ্ছা, যেগুলো স্কিল মনে করেন এইখানে ইম্পর্টেন্ট সেইগুলো আমি শিখাইতে আসছি আপনাকে, ঠিক জি জি আছে? জি হ্যাঁ, আমরা তো শিখছি। এইগুলো যদি আমি আবার ইন্ডিকেট ব্র্যাকেট দিয়ে আমি আপনাকে লিখে দিই তাহলে সেটা কেমন হয়? তবু আমি বলি আপনাকে, আপনি না আপনার তো অবশ্যই- নোট করে লেখা উচিত। আপনি একটা ক্লাস করতেছেন, একটা ডায়েরি বা একটা খাতা কলম নিয়ে বসে নোট করে নিতেন আপনি। আমার তো কিন্তু আপনার এখানে- রেসপন্সিবল হওয়া উচিত। না না আপনি হ্যাঁ লিখে নোট করে ফেলছি, নোট করা হয়ে গেছে, নোট লিখে ফেলছি। তাহলে তো আর মনে হয় লাগবে না ওখানে লেখাটা। জি, সবাই যদি সেটাই। এরকম করে নিজেদের দায়িত্ব করে নোট করে রাখেন, আর তো কিছু লাগে না। আচ্ছা আচ্ছা, এখন শুনেন, ওইগুলো বাদ দেন, ঠিক আছে? ক্লাসে আসেন।
ক্লায়েন্ট ইন্টারভিউ, ঠিক আছে? ক্লায়েন্ট ইন্টারভিউটা কীভাবে করবেন, আপনি যখন আপনার ক্লায়েন্টকে হলো কভার লেটার দিয়ে অ্যাপ্লাই করবেন, তারপর যখন আপনার ক্লায়েন্ট আপনাকে সেইটা রিপ্লাই দিবে, তখন আপনি সবসময় ট্রাই করবেন কি আপনার ক্লায়েন্টের সাথে ভিডিও কলে ইন্টারভিউটা করার জন্য, ঠিক আছে? যখন ভিডিও কলে ইন্টারভিউটা করতে পারবেন আপনি, তখন বোঝা যাবে যে আপনার ক্লায়েন্টটা কি ফেক না রিয়েল। অনেকে অনেক সময় বলবে যে বাইরে যাওয়ার জন্য, ঠিক আছে, মানে মার্কেট প্লেসের বাইরে, যেমন ধরেন আপনি কী করছেন, আপওয়ার্কে অ্যাকাউন্ট খুলে সেখানে আপনি কাজের জন্য অ্যাপ্লাই করতেছেন, বিড করতেছেন বা কানেক্ট করতেছেন। তো সেই ক্ষেত্রে উনি ওইখান থেকে মেসেজের রিপ্লাই দিয়ে আপনাকে কি বলবে যে আপনি মার্কেট প্লেসের বাইরে চলে আসেন, ওইখানে আমার স্যার আছে বা আমি আছি, কথা বলবো। তো সেইগুলো তো কখনো বিলিভ করবেন না। সেই জন্য সবসময় ট্রাই করবেন কি ভিডিও কলে ইন্টারভিউ করার জন্য। সেক্ষেত্রে আপনার কী হবে, আপনি অনেক সময় আপনি বলতে পারেন যে আপনার ভাষার সমস্যা আছে, আপনি ইংলিশ তেমন একটা পারেন না, আপনি কী করতে পারবেন না, ক্লায়েন্ট এই ভিডিও কলে ইন্টারভিউ করতে পারবেন না, আপনার ভাষায় কোনো সমস্যা হবে না, ঠিক আছে? আপনি যখন ভিডিও কলে আসার পর আপনাকে ফেস টু ফেস আপনার ক্লায়েন্টও দেখবে, তখন আপনার ক্লায়েন্টের মনে একটা ভরসা জাগবে, না উনি যদি ভাষা না পারে তবু উনি রিয়েল আছে, ঠিক আছে? তো সবসময় ট্রাই করবেন ভিডিও কলে ইন্টারভিউটা করার জন্য। বুঝতে পারছেন? জি স্যার। আচ্ছা, প্রজেক্ট হ্যান্ডেল, আপনি যখন হলো গিয়ে আপনার ক্লায়েন্ট আপনাকে যে কাজটা দিছে সেই কাজটা প্রপারভাবে করার পরে ওনাকে দিয়ে ম্যাক্সিমাম 3 বার হলো গিয়ে চেক করাবেন, ঠিক আছে? প্রথমবার চেক করার পর যদি ওইটার কোনো সমস্যা থাকে তাহলে সেকেন্ডবার চেক করাবেন, সেকেন্ডবার চেক করানোর পরে যদি আরেকবার কোনো সমস্যা থাকে তাহলে মিউট করেন সবাই, ঠিক আছে? সেকেন্ডবার চেক করানোর পরে যদি কোনো সমস্যা থাকে তাহলে আমি তো সেকেন্ডবার চেক করানোর পরে যদি কোনো সমস্যা থাকে তাহলে আবার থার্ডবার আপনি ওটাকে চেক করাবেন। আর যদি প্রথমবারে চেক করানোর পর কোনো যদি সমস্যা না পায় তবুও আপনি বলবেন যে আপনি আরও 2বার আমাকে চেক করে দেন, যদি কোনো সমস্যা থাকে তাহলে প্রপারভাবে আমি করে দিতেছি। তাহলে কি হবে, আপনার ক্লায়েন্টের আপনার উপর একটা ভরসা পাবে এবং মনে করেন পরবর্তী প্রজেক্টগুলো আপনাকে দিতে চাবে, কারণ আপনি হলে একজন রেসপন্সিবল মানুষ হিসাবে আপনি গণ্য হবেন। কারণ কি আপনি ওনাকে 2 থেকে 3 বার ওনাকে নিজেকে বলছেন, উনি চেক করতে চান তবু আপনি ওনাকে বলছেন যে আপনি একটু চেক করে নেন। বুঝতে পারছেন? সবাই ক্লিয়ার? কথা বলেন। জি স্যার, স্যার ক্লিয়ার স্যার। ক্লিয়ার স্যার। আচ্ছা, আউটসাইড মার্কেট প্লেস পেমেন্ট গেটওয়ে, ঠিক আছে? আপনি মার্কেট প্লেসের বাইরে কিভাবে পেমেন্টটা নেবেন, আপনি হলো গিয়ে কী করতে পারেন, আপনার যে ডুয়েল কারেন্সি অ্যাকাউন্ট আছে সেইটা আপনি খুলে নেবেন, খুলে নেওয়ার পরে সেইটা দিয়ে আপনি হলো আপনার পেমেন্টটা উইথড্র করবেন। অথবা আপনি কি করতে পারেন, পেনিয়র যে অ্যাকাউন্ট আছে সেইটা নিতে পারেন, কিন্তু পেনিয়র অ্যাকাউন্টে চার্জটা বেশি কাটে, সেই জন্য আমি কখনোই আপনাকে পেনিয়রটা সাজেস্ট করব না। আমি বলবো আপনি হয়তো কোনো একটা ব্যাংকে গিয়ে তাদের সাথে কথা বলে ডুয়েল কারেন্সি অ্যাকাউন্টটা খোলেন, অথবা কি করেন আপনি আপনার এই যে আপনার পাশের যে ইউসিবি ব্যাংক আছে সেখানে গিয়ে কথা বলার পরে ওনাদের একটা কার্ড আছে স্বাধীন অ্যাকাউন্ট নামে, তো সেই অ্যাকাউন্টটা খুলে আপনি কি করতে পারবেন, একটা ডুয়েল কারেন্সি কার্ড পাবেন, সেটার মাধ্যমে আপনি যে কোনো বাইরের দেশের সাথে লেনদেন করতে পারবেন, ঠিক আছে? তো সেটা খুলে নিলে বেটার হবে। আমারও স্বাধীন অ্যাকাউন্ট আছে, সেটা দিয়ে আমি আর কি সব কিছু করে থাকি। বুঝতে পারছেন? ইউসিবি ব্যাংকে স্যার। জি জি, ইউসিবি ব্যাংকে, অথবা ওইখানে গিয়ে বললেই হবে যে আমার ডুয়েল কারেন্সি অ্যাকাউন্ট লাগবে, ঠিক আছে, ক্রেডিট কার্ড লাগবে। এখন হলো প্রত্যেকটা ব্যাংকেই ডুয়েল কারেন্সি সিস্টেম করে দিছে, এখন হলো গিয়ে বিডিটি এখন আর নাই। বুঝতে পারছেন? স্যার আমার তো ইসলামী ব্যাংকের ডুয়েল কারেন্সি আছে, ওটা হবে? জি জি, অবশ্যই হবে। ডুয়েল কারেন্সি একটা ব্যাংকের হলেই হবে, সেটা ফ্যাক্ট না। আচ্ছা, তো বুঝতে পারছেন সবাই এটা? কারেন্সি হলেই হবে। জি, বুঝতে পারছেন সবাই এটা তাহলে? হ্যাঁ স্যার, বুঝতে পারছি। মহসিন সাহেব কিছু বলতেছিলেন মনে হয়। হ্যাঁ, বলছিলাম যে ডুয়েল কারেন্সি যেটা আছে সেটা কি আমি লোকাল কারেন্সির যে আমাদের অ্যাকাউন্ট আছে ওটার এগেইনস্টে নিতে পারবো যে কোনো ব্যাংক থেকে? জি জি জি, আপনার যে কোনো ব্যাংকে যদি কোনো একটা নর্মাল অ্যাকাউন্ট থাকে সেক্ষেত্রে আপনি ওনাদের সাথে গিয়ে কথা বলবেন যে আমি এই অ্যাকাউন্টটাকে আমার একটা ডুয়েল কারেন্সি কার্ড লাগবে, আপনি ডুয়েল কারেন্সি কার্ড করে দেন, তো ওনারা ডুয়েল কারেন্সি কার্ডটা করে দিবে।
ঠিক আছে। আচ্ছা, লং টাইম রিলেশনশিপ উইথ ক্লায়েন্ট। ক্লায়েন্টের সাথে মনে করেন আপনি ওনার প্রজেক্টটা নিয়ে যতবার ওনাকে মনে করেন এক এক জিনিস সাজেস্ট করবেন, ওনার ভুলগুলো ধরিয়ে দিবেন, তারপর মনে করেন ওনাকে কি করবেন, আপনি প্রজেক্টগুলো অনেক সুন্দরভাবে প্রেজেন্টেশন করবেন, ওনাকে দিয়ে বারবার চেক করাবেন, ওনার সাথে ভালো ভালো কথা বলবেন, তখন দেখবেন কি আপনার ক্লায়েন্টের সাথে আপনার একটা সুন্দর একটা বন্ডিং হয়ে যাইতেছে। তখন কি হবে, আপনার ক্লায়েন্টের পরবর্তী কোনো একটা কাজ থাকলে সেটা দিয়ে সেটা আপনাকে দিয়ে করাতে চাবে উনি। ধরেন এখন ওনার একটা ই কমার্স ওয়েবসাইট আছে, এখন আপনি মনে করেন করছেন, করার পর ধরেন উনিও বাইরে থেকে কাউকে দিয়ে করাইছে, এখন বাইরে থেকে করানোর পর ওনার সাথে যেহেতু আপনার গুড একটা মানে আপনি ওনার কাজ ফার্স্টে একবার করছেন, তো সেক্ষেত্রে আপনি বলতে পারেন যে স্যার আপনি তো এই একটা কাজ করছেন, এটা তো বাইরে থেকে করাইছেন কিন্তু এখানে একটু সমস্যা আছে। তো এইভাবে দেখবেন আস্তে আস্তে ওনার সাথে আপনার একটা সম্পর্ক অনেক ভালো একটা সম্পর্কে পরিণত হবে। সেইভাবে মনে করেন কী করতে পারবেন, আপনি আপনার ক্লায়েন্টের সাথে একটা মানে লং টাইম একটা সম্পর্ক রাখতে পারবেন। পরবর্তীতে যে কোনো কাজ থাকলে সে আপনাকে দিয়ে করাতে যাবে। আর মাস্ট বি প্রেজেন্টেশনটা একটু খেয়াল রাখবেন, যত সুন্দর করে আপনি প্রেজেন্টেশনটাও করবেন তত বেশি মনে করেন আপনার ক্লায়েন্ট আপনার উপর খুশি হবে। বুঝতে পারছেন? বুঝতে পারছি। লং টাইম বিজনেস রিলেশনশিপ উইথ ক্লায়েন্ট। বিজনেস রিলেশন তৈরি করা। জি জি, লং টাইম বিজনেস রিলেশন তৈরি করা। এখানে মতো গুডউইলটাকে বেশি ফোকাস করা হচ্ছে, কাকে? ক্লায়েন্টের সাথে গুডউইলটাকেই বেশি ফোকাস করা জি হচ্ছে। জি 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 জি, হ্যাঁ। ফারুন ভাই, যেটা ল্যাঙ্গুয়েজটা কি কোনো প্রবলেম? ল্যাঙ্গুয়েজটা প্রবলেম বলতে আমি বলতে চাচ্ছি যে ইংলিশ মানে মানে ইংলিশ স্পিকিং যারা আছে তাদের সাথে হয়তো বোঝা যায়, কিন্তু এমন হতে পারে যারা রাশিয়ান, ফ্রেঞ্চ, সেই ক্ষেত্রে ক্লায়েন্ট যদি সেরকম হয় সেক্ষেত্রে এটা আসলে কীভাবে এটাকে আচ্ছা সলভ করে? শুনেন, ল্যাঙ্গুয়েজটা কখনোই ফ্যাক্ট না, ঠিক আছে? যারা হলো মার্কেট প্লেসে কাজ করে, যখন মনে করেন আপনি ক্যামেরার সামনে আসবেন বা ওনার সাথে কথা বলবেন, তখন উনি যদি বিলিভ করতে পারে যে আপনি রিয়েল, সেই ক্ষেত্রে ল্যাঙ্গুয়েজটা কখনোই ফ্যাক্ট হবে না। আর যদি ল্যাঙ্গুয়েজটা ফ্যাক্ট হয়ও, যখন আপনি মেসেজে থাকবেন তখন আপনি ট্রান্সলেশনটা ইউজ করতে পারেন। সেইটা দিয়ে আপনি কি করবেন, জাস্ট আপনার বাংলাটা লিখে ইংলিশটা করে আপনি সেখানে সেন্ড করবেন। আর মনে করেন আপনি যখন ভিডিও কলে আসছেন বা উনি আপনাকে ইনভাইট করছেন বা আপনি ওনাকে ইনভাইট করে ভিডিও কলে আনতে পারছেন, তখন মানে বেসিক যে ইংলিশটা আপনি পারেন সেটা দিয়ে কিন্তু আপনি ওনার সাথে একটা কথা চালিয়ে যেতে পারবেন। হ্যালো, হাউ আর ইউ, আই এম ফাইন, অ্যান্ড ইউ, এগুলো দিয়ে কিন্তু আপনি কথা বলতে পারবেন। যখন মনে করেন প্রজেক্ট নিয়ে কথা বলবেন, তখন ওনাকে যদি আপনি একটু বুঝাইতে পারেন যে আমি এই কাজটা পারি, আমি এইভাবে করে দিতে পারবো, এই এই জিনিসগুলো চেঞ্জ লাগবে, এত এত টাকা লাগবে, এত পেমেন্ট করলে আমি তোমার সব কিছু করে দেবো, এটা যখন আপনি মনে করেন হালকা ল্যাঙ্গুয়েজ দিয়ে আর হলো নিজের ভাবটা প্রকাশ করে বুঝাইতে পারবেন, দ্যাটস ইনাফ, ঠিক আছে? এর বেশি কিছু আপনার ক্লায়েন্ট আপনার কাছে চাবেও না, আর মনে করেন ল্যাঙ্গুয়েজটা কখনো ফ্যাক্ট হবেও না। না, ব্যাপারটা যদি এমন হয় যে মনে করেন জার্মান একজন বা ফ্রান্স সে বসবাস করে, তাদের কথা তো আপনার সে তো ইংলিশে যদি না বলে, তো ওদের ভাষাতেই যদি কথা বলে, ইতালিয়ান তাদের যে ভাষাটা না আছে না না, সেক্ষেত্রে ওরা কেমন ইংলিশ করে? ওনারা ইংলিশে বলবে না। এখন রাশিয়ান, চাইনিজ, কোরিয়ান সবাই ইংরেজিতে বলতে পারে। ইফ ইউর ইংলিশ ইজ ওকে, ইউ শুড নট হ্যাভ এনি প্রবলেম উইথ দ্যাট। থ্যাংক ইউ। এখন সবাই ইংলিশে কথা বলে, ঠিক আছে? কেউ নাই যে মার্কেট প্লেসে সবাই মানে সামহাও কাজ Yes, চালানোর yes, মতো ইংলিশ সবাই। কথা। জি জি জি, ইংলিশই সবাই আপনার সাথে কনভারসেশন করবে। চাইনিজরা পর্যন্ত এখন ইংরেজিতে বলে, ফ্লুয়েন্টলি বলে। জি জি, গ্লোবাল ল্যাঙ্গুয়েজ তো সবাই আয়ত্ত করে ফেলতেছে। Yes. আচ্ছা, যদি এর মধ্যে কোনো কোশ্চেন থাকে আপনাদের জিজ্ঞেস করতে পারেন আমাকে। তাহলে স্যার আগামী দিনের জন্য আমাদের 7 নম্বর ক্লাসের টপিকগুলো রাখলেন। জি জি, আপওয়ার্কের অ্যাকাউন্টটা আর হলো ই কমার্সের ডাটা এন্ট্রি যেটা আছে, এটা ওয়েবসাইটটা আমি আজ এখনই ঠিক করা নিব ওনাদের থেকে, তারপর এটা আমি দেখিয়ে তারপর আপনাদেরকে নেক্সট ক্লাসে আমি আপওয়ার্কের অ্যাকাউন্টটা খুলে দেখিয়ে দেবো। স্যার ভাই, একটা জিনিস যেটা যে যখন লিঙ্কটা চেঞ্জ করলেন, মানে আমি জয়েন করলাম পরবর্তীতে, আমি আসলে কিছু মিস করে গেছি। স্যার একটা প্রশ্ন ছিল। আচ্ছা আমি আচ্ছা, একটু কথাটা কি শেষ করে দিই। একজন জি বলেন। জি, তো ক্লাস আপনার ক্লাস 8 কি আপনার মার্কেট ডিমান্ড স্কিল থেকে শুরু করছিলেন, মানে জি, পরে জি, জি। লিঙ্ক? জি, আচ্ছা আচ্ছা, আমি ওটা মিস করে গেছি, হ্যালো। দেখলে জিনিসটা বুঝতে পারবো। না, ঠিক আছে। মার্কেট ডিমান্ড স্কিল থেকে শুরু হয়েছে। জি স্যার বলেন বলেন। আচ্ছা স্যার, জি বলেন।
এই যে ব্লগ পোস্ট বা ব্লগ রাইটিং নিয়ে যখন আমি মাত্র হচ্ছে আপওয়ার্কে জাস্ট জব সার্চ দিয়েছিলাম, তো ওইখানে হচ্ছে কি কপিরাইটার ওরা সাজেস্ট করে বা এসইও স্কিলস যাদের আছে, হ্যাঁ এইগুলো হচ্ছে গিয়ে বেশিরভাগ ডিরেক্টলি কোনো কিছু নাই এমন যেখানে আমাকে জাস্ট কিছু একটা বলতেছে যে এখানে আমি একটা ওয়েবসাইটে যাবো, সেখানে যে কোনো একটা প্রোডাক্ট বা এনিথিং কিছু নিয়ে একটা পোস্ট করবো, এমন কিছু ডিরেক্টলি নেই। বেশিরভাগই হচ্ছে ওরা কপিরাইটার খুঁজছে। আচ্ছা কপিরাইটারটা কি? কপিরাইটারটা হলো কি আপনার অন্য ওয়েবসাইট থেকে নিয়ে প্লাগারিজমটা যাতে না ধরা পড়ে সেইটা। ও আচ্ছা। আর এসইও স্কিল চাচ্ছে এটা কি স্যার? এসইও স্কিলের জন্য আপনাকে ওইটা হলো ডিজিটাল মার্কেটিং এর ক্লাস করতে হবে। ও সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। জি প্লাগরিজম টেস্ট মনে হয় কপিরাইট, যেটা কোনো ব্লগ থেকে বা কোনো কন্টেন্ট একটা কপি করে প্লাগরিজম চেক করে কোথাও পোস্ট করা, এটা জি শুধু জি কপিরাইট পোস্ট। সেটা প্লাগারিজমের মন ইয়াটা হলো চুরি করা, সোজা কথা চুরি হুবহু চুরি করবো আবার সেটা সঠিকভাবে চুরি করবে এমন জিনিস মনে আর কি। হ্যাঁ চুরিটা না 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 চুরিটা করবো ঠিকই, কিন্তু হুবহু চুরি করলে আপনি ধরা খাওয়া যাবেন, সেক্ষেত্রে ওই যে বললাম সঠিকভাবে চুরি করবো, চুরি করবো সঠিকভাবে চুরি করবো। 50% নিচে